ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন দাখিল শেষে সম্ভাব্য প্রার্থীদের হলফনামার তথ্য যাচাই বাছাই করছে নির্বাচন কমিশন। অযোগ্য প্রার্থীদের মনোনয়ন বাতিল হচ্ছে। হলফনামায় উল্লেখ করা আয় ব্যয়ের হিসেব, সম্পদের বিবরণ বাস্তবসম্মত কিনা এমন প্রশ্ন সামনে আসছে। এ নিয়ে আজকের ভোটের ট্রেন্ড যাচাই বাছাই। আর আপনাদের সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে প্রার্থীদের হলফনামা দেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করা হয়। হলফনামায় প্রার্থীর বয়স, পেশা, শিক্ষাগত যোগ্যতা, আয়, সম্পদ, মামলাসহ 8 ধরনের তথ্য দেয়া বাধ্যতামূলক থাকলেও এবার 10 ধরনের তথ্য দেয়া বাধ্যতামূলক। এবার নির্বাচনে অংশ নিতে চাওয়া প্রার্থীরা গত 30 ডিসেম্বর মনোনয়ন জমা দেন। এরপর শুরু হয় যাচাই বাছাই, চলবে 4 জানুয়ারি পর্যন্ত। তথ্য অসঙ্গতির কারণে বগুড়া 2 আসনে প্রার্থীর নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। কুমিল্লা 1, 2, 3, 4 ও 5 সংসদীয় আসনে মোট 16 প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। বাদ পড়েছেন জামাতের মনোনীত প্রার্থী ইউসুফ সোহেল। এদিকে কুমিল্লা 4 আসনে মনোনয়নপত্র বৈধ হয়েছে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। এছাড়া মনোনয়ন বাতিল হয়েছে চট্টগ্রাম 1 আসনে 3, চট্টগ্রাম 2 আসনে 3 এবং চট্টগ্রাম 3 আসনে 2 জনের মনোনয়ন। টাঙ্গাইল 1 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী সহ 3 প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এছাড়া বেশ কিছু আসনে তথ্যে অসঙ্গতি পাওয়ায় সময় দিয়েছে রিটার্নিং কর্মকর্তা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। দর্শক, আজকের আলোচনার শিরোনাম যাচাই বাছাই। আলোচনার জন্য স্টুডিওতে আছেন ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্সের চেয়ারপারসন এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব ডক্টর মোহাম্মদ শরীফুল আলম। আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনার সঙ্গে আলোচনায় যাব, কিন্তু এর আগে আমরা দেখছিলাম যে আজকে সারাদিনে যে যাচাই বাছাই শুরু হয়েছে এবং এখান থেকে বেশ কিছু প্রার্থীর মনোনয়ন বাতিল হচ্ছে। বিশেষ করে সবশেষ আমরা জানতে পেরেছি যে জামাতের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ, তার কক্সবাজারের মনোনয়ন কিন্তু বাতিল করা হয়েছে। এছাড়া আরও সারা দেশে এমন ঘটনা ঘটেছে। কুমিল্লায় কিন্তু অনেক বেশি, প্রায় 5টি আসনে প্রায় 14 জন প্রার্থী, 15 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এ নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদ আলম। আমরা একটু তার কাছে জানতে চাই। মাসুদ আলম, আপনি আজকে সারাদিন ভোটের খবরাখবর, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের বিষয়গুলো সংবাদ সংগ্রহ করেছেন। প্রার্থীরা আসলে কি বলছেন যে এই মনোনয়নপত্র রক্ষা হওয়া কিংবা বাতিল হওয়ার পরে? কুমিল্লার 11টি সংসদীয় আসনের মধ্যে আজ মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিন কুমিল্লা 1, 2, 3, 4 এবং 5 ও 6 আসনের মনোনয়নপত্র বাছাই হয়েছে। এখানকার যে প্রার্থীরা রয়েছেন 60 জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাই সন্ধ্যা পর্যন্ত 16 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। বাতিলের বিষয়ে আসলে জেলা রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে সকল প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের সমস্যাগুলো ছিল বা কারণগুলো চিহ্নিত করেছেন তারা। যে স্বাক্ষর জালিয়াতি, একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে হচ্ছে যে পরিমাণ ভোটারদের স্বাক্ষর জমা দেওয়ার কথা ছিল, বিশেষ করে হচ্ছে যে তার বা সংশ্লিষ্ট আসনের ভোটার সংখ্যার তুলনায় 1% ভোটারের স্বাক্ষর সেটি আসলে জমা দিতে ব্যর্থ হয়েছেন অনেক প্রার্থী। একই সঙ্গে হচ্ছে যে প্রার্থীরা তাদের হলফনামায় স্বাক্ষর না দেওয়ার কারণে মূলত হচ্ছে প্রার্থীদের যে মনোনয়নপত্র সেটি বাতিল করা হয়েছে। এই যে কুমিল্লার 6টি আসনে আজকে মনোনয়নপত্র বাছাই হয়েছে। আগামীকালকে বাকি 5টি আসনে মনোনয়নপত্র বাছাই হবে সকাল থেকেই। তবে আজকে আমরা সারাদিন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দেখেছি যে সকল প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে বেশিরভাগই হচ্ছে আসলে স্বতন্ত্র প্রার্থী। কুমিল্লা 1 আসনে যে সকল প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের মধ্যে
3 জন হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী আর 2 জন হচ্ছেন বিভিন্ন দলের 2 জন প্রার্থী। একই সঙ্গে আমি যদি বলি যে কুমিল্লার 4 আসনে হেভিওয়েট প্রার্থী হাসনাত আব্দুল্লাহ তার মনোনয়নপত্র বৈধ হয়েছে। তিনি কুমিল্লা 4 আসন দেবিদ্বার আসনের যে মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হওয়ার পর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি তার মনোনয়ন পত্রে বা জমা দাখিল করার পর যে হলফনামা দেওয়া হয়েছে সেখানে তার যে ব্যাংক ঋণ সংক্রান্ত একটা জটিলতা তৈরি হয় সেই বিষয়ে তিনি হাসনাত আব্দুল্লাহ অভিযোগ তুলেছিলেন। সেই অভিযোগের প্রেক্ষিতে হচ্ছে যে দুই পক্ষের আইনজীবী এবং স্বাক্ষরকারী এবং সমর্থনকারীদের মধ্যে যুক্তিতর্ক শুরু হয়। পরবর্তীতে জেলা রিটার্নিং কর্মকর্তা আসলে মুন্সির কাগজপত্রগুলো বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ করেন। তো এই ছিল কুমিল্লা থেকে মনোনয়নপত্র বাছাইয়ের সবশেষ। ধন্যবাদ মাসুদ আলম। আমরা মাসুদ আলমের কাছ থেকে কুমিল্লার খবর শুনছিলাম। এখানে কিন্তু প্রায় অনেক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, যেখানে যে কারণগুলো উল্লেখ করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যেখানে 1% যে স্বাক্ষর নেয়ার বিষয়টি রয়েছে সেখানে স্বাক্ষর নিতে কিছু ত্রুটি কিংবা হলফনামার কিছু ত্রুটি। আমি আপনার কাছে একটু জানতে চাই যে এই যে হলফনামার যে দেয়া তথ্য এবং যাচাই বাছাইয়ের জন্য যে সময়, এই যে মাত্র 3 থেকে 4 দিন, আসলে এই সময়ের মধ্যে কি এতটুকু সকল প্রার্থীদের এই এতগুলো তথ্য যাচাই বাছাই করা সম্ভব নাকি শুধু একটি আনুষ্ঠানিকতা মাত্র? জি, ধন্যবাদ আপনাকে। আমরা ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্সের পক্ষ থেকে আপনাকে এবং দর্শকবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমরা এটা অত্যন্ত বলিষ্ঠভাবে বলতে চাই যে এটা যেন ওই যে আমরা দেখি না যে ভিকারুন্নেসা নুন স্কুলে ভর্তি পরীক্ষা সবাই যোগ্য, কিন্তু কাকে নিবে না এটা চিন্তা করেই তারা হয়তো প্রার্থী বাছাই করে। তো এরকম যেন না হয় যে এত তাড়াহুড়ো করে এত বড় একটা ইলেকশন, এই 15-16 বছর পরে একটা জাতীয় ইলেকশন হতে যাচ্ছে, এখানে তাড়াহুড়ো করে গভীরভাবে বিশ্লেষণ না করে প্রার্থিতা বাতিল করে দেওয়া এটা নিঃসন্দেহে অনুপ্রীত এবং আমি মনে করি যে এটা আইনের সঠিক ব্যবহার নয়। যেমন ধরেন যে এখানে যেটা বলা হচ্ছিল, যদি জালিয়াতি থাকে তাহলে তো অবশ্যই এটা গর্হিত অপরাধ, কিন্তু ছোটোখাটো কিছু ভুলের জন্য এটা ফার্দার শুনানি দেওয়া যেতে পারে। যেমন কথা হতে পারে যে হয়তো কোনো জায়গায় একটু কাটাকাটি হয়েছে অথবা কোনো তথ্য একটু দেওয়া হয়নি, কিন্তু এটা বেসিক প্রিন্সিপালটা হচ্ছে যে আপনি মিথ্যা তথ্য দিবেন না। যেমন সম্পদ যদি থাকে আপনি গোপন করবেন না। তো এই টাইপের যেগুলো বেসিক জিনিস, এর বাইরে যদি হয়ে থাকে তাহলে সেগুলো নিয়ে বাড়াবাড়ি করাটা মনে হয় সঠিক হবে না। যেমন আমরা বিভিন্ন জায়গাতে শুনতে পাচ্ছি যে যেগুলো কারণ খুব বেশি বড় কারণ না তাদেরকে যথেষ্ট শুনানি দেওয়া হচ্ছে না। আমরা আনুষ্ঠানিকভাবে ইলেকশন অ্যালায়েন্সের পক্ষ থেকে আমরা সাংবাদিক সম্মেলন করে এগুলো বলবো যে এগুলো একটু বাড়াবাড়ি পর্যায়ের হচ্ছে। এগুলা রিটার্নিং অফিসার এক এক জায়গায় এক এক রকম সিদ্ধান্ত দিচ্ছে। আমি এক রিটার্নিং অফিসারের সাথে আলাপ করছিলাম, তিনি বলছেন যে আমাদেরকে বলেছে আইন অনুসরণ করতে, আবার বলেছে যে ছোটোখাটো ভুলগুলো ঠিকভাবে দেখো না, অত জোর দিয়ে দেখো না। তো এটা যদি হয়ে থাকে তাহলে ইলেকশন কমিশনের পক্ষ থেকে সারা দেশের রিটার্নিং অফিসারদেরকে একই রকম নির্দেশনা দেওয়া উচিত। এই নির্বাচনে আমরা এনকারেজ করতে চাই যে বেশি প্রার্থী অংশগ্রহণ করুক এবং খুবই প্রতিযোগিতামূলক হোক, কিন্তু সেক্ষেত্রে যদি কড়াকড়ি হয়ে যায় কোনো সামান্য কোনো কারণে, তাহলে সেটা মনে হয় এটা খুব একটা ভালো মেসেজ বহন করে না। আবার যদি দেখা যায় যে একই রকম যদি পদ্ধতি না নেওয়া হয়, এক পার্টির জন্য আরেক রকম আরেক পার্টির জন্য আরেক রকম যদি হয়, তাহলে সেটাও শুধুমাত্র ইলেকশন কমিশন বিতর্কের মধ্যেই পড়বে, কোনো ফায়দা হবে না। আচ্ছা, এখানে যদি আমি বলি যে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে 1% ভোট নেয়ার ব্যাপারটা, সেখানে অনেক স্বতন্ত্র প্রার্থী কিন্তু এই সময়ের মধ্যে অল্প কয়েকদিন সময়ের মধ্যে আসলে এতগুলো ভোট নিতে তার অনেক হিমশিম খেতে হয়। তো সেক্ষেত্রে আবার যদি কোনোভাবে যাচাই বাছাইয়ের যখন সুযোগ থাকে তখন একটা নমুনাকে যাচাই করতে গেলে যদি ভুল প্রমাণিত হয় তাহলে আবার তার প্রার্থিতা বাতিল হয়ে যাওয়ার সুযোগ থাকে। তো এই ব্যাপারগুলো কি আসলে শিথিল করা উচিত কিনা মনে করেন? এটা তো আমরা আগে থেকে বলে আসছি, অনেকেই বলেন যে 1% অনেক বড়। যেমন ধরেন যে যদি একটা আসনে 4 লাখ 5 লাখ ভোটও আছে, 3 লাখ আছে, তো 1% মানে তো আপনার ধরেন যদি 5 লাখ ভোট থাকে 5,000, তো 5,000 তথ্য দেওয়া নিঃসন্দেহে একজন প্রার্থীর জন্য অনেক কষ্টকর ব্যাপার। আবার এটা সঠিকভাবে যাচাই বাছাই করাও একটু আয়ের সাধ্য ব্যাপার। তো এই জিনিসটা অবশ্যই শিথিল করা দরকার ছিল এবং আমার মনে হয় যেটা
ইলেকশন কমিশনার আগেই ভাবা উচিত ছিল, এবং আমরা আমাদের নিজেরাও বলার চেষ্টা করেছি যে এগুলো এত কড়াকড়ি আরোপ করাটা কড়াকড়ি আরোপ করা উচিত না, যাতে ইলেকশনে অংশগ্রহণ করা থেকে মানুষ নিরুৎসাহিত বোধ করেন এবং যোগ্য প্রার্থীরা হয়তো সামান্য কোনো কারণে যেন বাদ পড়ে না যায়। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরো আলাপ করব আপনার সঙ্গে, আপনি যুক্ত থাকুন। দর্শক, ভোটের ট্রেন নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে। ধন্যবাদ। দর্শক, বিরতির পর স্বাগত। দেখছেন ভোটের ট্রেন, আলোচনা করছি যাচাই বাছাই নিয়ে। মনোনয়ন যাচাই বাছাইয়ের আজকের আলোচনায় স্টুডিওতে আছেন ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্সের চেয়ারপারসন এবং সরকারের সাবেক সচিব ডক্টর মোহাম্মদ শরীফুল আলম। আপনাকে আবার স্বাগত। আমরা এইবার একটু দেখতে চাই প্রার্থীরা যে হলফনামায় তাদের আয় বিবরণী উল্লেখ করেন সেইগুলো একটু বিশ্লেষণ করব। আমরা দেখছি যে হলফনামায় দেয়া তথ্য 3 প্রার্থীর 3 দলের 3 জন শীর্ষ নেতা। আমরা যদি স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে যে তারেক রহমান 4 আসন, বগুড়া 6, 7, 6 এবং ঢাকা 17। তার শিক্ষাগত যোগ্যতা তিনি উল্লেখ করেছেন হলফনামায় উচ্চ মাধ্যমিক। এছাড়া বার্ষিক আয় 6,76,000 টাকা, মোট সম্পদ প্রায় 1,97,00,000 টাকা এবং পেশা তার রাজনীতি হিসাবে তিনি উল্লেখ করেছেন। এদিকে ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির, তিনি নির্বাচন করবেন ঢাকা 15 আসন থেকে। তার শিক্ষাগত যোগ্যতা MBBS অর্থাৎ চিকিৎসক। তার বার্ষিক আয় 3,60,000 টাকা, মোট সম্পদ 1,50,00,000 টাকা এবং তিনি পেশায় চিকিৎসক। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন করবেন ঢাকা 11 আসন থেকে। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতক। তিনি বার্ষিক আয় দেখিয়েছেন 13,05,000 টাকা এবং তার মোট সম্পদ 32 লাখ টাকা এবং তিনি পেশায় একজন পরামর্শক। আমরা 3 দলের 3 শীর্ষ ব্যক্তির আমরা এই চিত্র দেখলাম। এইটি দেখে আপনার কি কোনো জায়গায় মনে হচ্ছে যে এই যে বার্ষিক আয়ের যে বিষয়টা তারা যে উল্লেখ করেছেন, এটা কি আসলে কতটা এটা বাস্তবসম্মত, এই বার্ষিক আয়টা? এটা নিয়ে আমরা কিছুক্ষণ আগেও অনেকেই আলাপ করছিলাম, কয়েকজন সাংবাদিক বন্ধু ছিলেন আমাদের সাথে এবং লয়ারও ছিলেন, যে এইটা একটা আনুষ্ঠানিকতা মনে করে অনেকেই, বাস্তব দেয়নি। যেমন ধরেন যে আমাদের এনসিপির নাহিদ সাহেবের ব্যাপারে বলছেন যে উনি মনে হয় 70 কাছাকাছি দিয়েছেন, অন্যরা হয়তো এই কাছাকাছি যায়নি। তো এটা তো কেউ মিথ্যা বলবে আমরা বলবো না, এটাকে একটা আনুষ্ঠানিকতা হিসাবেই মনে হয় অনেকে নিচ্ছেন। যেমন ধরেন যে এই ব্যাপারে রিলেভেন্ট হচ্ছে 2টা জায়গা। একটা হলো যে ইনকাম ট্যাক্সের যে আয় বিবরণী দেওয়া আছে সেটার সাথে হলফনামায় যা বলছে সেটা সঠিক কিনা। তো সাধারণত যারা বুদ্ধিমান তারা হলফনামা এবং আয় বিবরণীতে যা আছে তাই দেয়, আবার অনেকে জাস্ট এটা ফর্ম পূরণ করে দিতে হয় জন্য দেয়। আর একটা হলো যে বাস্তবে আসলে কার কত আয়। জি, যেমন ধরেন যে এখানে যে 3 জন বাদেও আমরা দেখলাম যে আপনার জাতীয় পার্টির প্রেসিডেন্ট, তিনি যে আয় বলেছেন তার 3 কোটি সামথিং তার ট্যাক্স ফাইলে তার সম্পদ, কিন্তু দেখা যাচ্ছে যে তার কয়েকটা বাড়ি আছে। তো কয়েকটা বাড়ির মূল্য কত হয়? এটা কি 3 কোটি টাকা হয়? তো এই টাইপের অনেকেই প্রশ্ন করছেন। এই জন্য আমাদের কাছে যেটা মনে হয় যে এটা একটা আনুষ্ঠানিক হিসাবেই নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনেরও খুব প্রায়োগিক হওয়া উচিত যে এইটার কোনো আলাদা কোনো ইমপ্লিকেশন আছে কিনা, এর কোনো প্রতিফল আছে কিনা, যে এটা দিলে তাহলে কিভাবে প্রমাণ করবেন যে সেটা নাই। হলফনামা একরকম বলছে, আয় বিবরণীতে আর একরকম আছে, বাস্তবে তার সম্পদ অনেক। তাহলে এটাকে ওনারা ভেরিফাই করে দেখবেন, দেখলে কিভাবে দেখবেন এবং তার ইমপ্লিকেশনস কি তার প্রার্থিতার ব্যাপারে। তো এই সমস্তগুলো যদি খুব ক্লিয়ার না হয় তাহলে এটা একটা আনুষ্ঠানিকতাই থাকবে এবং জাস্ট দিতে হয় তাই দেওয়া হচ্ছে। শুধু দিতে হয় এই জন্য দেয়া, এটাই কি আসলে যে যদি বলি অভ্যুত্থান, এই অভ্যুত্থানের যে লক্ষ্য বা এই যে সংস্কার, এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই আসলে পুরনো স্টাইলেই কি আসলে এই যে সব কিছু দেওয়া হচ্ছে, এটা যে শুধুই আনুষ্ঠানিকতা, নাকি আসলে জনগণের একটা অধিকার রয়েছে যাকে প্রার্থী তার সঠিক তথ্য জানার, তার সম্পদের বিবরণী জানার এবং তিনি 5 বছর দায়িত্বে থাকার পরে তার সম্পদ কতটুকু অর্জন হয়েছে, আয় হচ্ছে, সেটিও কিন্তু আসলে জানার অধিকার রয়েছে নাগরিকের। এটা আসলে দায়বদ্ধতা কিনা? অবশ্যই জনগণের সে অধিকার রয়েছে, কারণ যখন কোনো পাবলিক পজিশনে কেউ আসবে, বিশেষ করে এমপি মন্ত্রী হবেন, তাদেরকে অবশ্যই জনগণ প্রশ্ন জিজ্ঞেস করবেন তার আয় কেমনভাবে হয়, তার ছেলে সন্তানরা কোথায় কি করেন, এগুলো তো অবশ্যই তাকে বলতে হবে, হলফ করেই বলতে হবে। এবং নির্বাচন কমিশনের দায়িত্ব আছে যে জিনিসটা বাস্তবায়নযোগ্য না বা ইমপ্লিমেন্টেবল না সেগুলো যেন এখানে না দেওয়া হয়।
তো সেগুলো অবশ্যই আমার মনে হয় যে এটা আমার মনে হয় মানে সকলেই মনে করে যে এটা অবশ্যই দেখতে হবে যে আমরা সবাইকে একটা অ্যাকাউন্টেবিলিটি ফ্রেমওয়ার্কের মধ্যে আনতে পারছি কিনা। যদি না আসে তাহলে তার ইমপ্লিকেশন কি, আর যে সময় দেওয়া হয়েছে এগুলো আপনি কীভাবে ভেরিফাই করবেন? একজন বলছে যে আমার আয় মাত্র কয়েক লাখ টাকা বার্ষিক আয়, তো একজন ব্যক্তি 6 লাখ টাকা বা 5 লাখ টাকা বা 2 লাখ টাকা আয় করেছে, 1 লাখ টাকা আয় করেছে সারা বছরে, তার সংসার চলছে কীভাবে? তাহলে কোত্থেকে চলছে এটা? তো এগুলো তো অবশ্যই রিলেভেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে সিভিল সোসাইটির পক্ষ থেকে, গভর্নমেন্টের পক্ষ থেকে, ইভেন ইলেকশন কমিশনের পক্ষ থেকে। ইলেকশন কমিশন সিরিয়াস না। আর যে জুলাই বিপ্লব হলো, ইলেকশন কমিশন কি জুলাই বিপ্লব ধারণ করেছে? সেই রকমভাবে কি কোনো রিফর্মস হয়েছে? সরকারই কি এটা ধারণ করে? তা আমার তো মনে হয় না যে সরকার তার যে বডি ল্যাঙ্গুয়েজ তাতে তো মনে হয় না যে ইলেকশন কমিশন আন্তরিক। যেমন ইলেকশন কমিশনকে আমরা বারবার বলছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভালো না, তোমরা সিসি ক্যামেরা লাগাও। ওনারা বলছেন না ডিসিরা করবে, ডিসিরা করবে, বলে যে এলআর ফান্ড থেকে করবে। আরে এলআর ফান্ড তো এটা তেমন তো সঠিকভাবে এটা বৈধ ফান্ড না। যদিও সরকার প্রধানরা কেউ এটা মনে করে না যে এটা অন্যায় হচ্ছে, যেহেতু তারা যায় যখন তখন তাদের খাওয়া দাওয়া করাতে হয়। তো কিন্তু এদেরকে দেওয়া হচ্ছে। ইলেকশন কমিশনের 200-250 কোটি টাকা লাগে সিসি ক্যামেরাতে দিতে, কিন্তু তারা দিতে পারছে না এটা। তো এটা তো অবশ্যই এটা অবৈমিষ্যকারিতা ইলেকশন কমিশনের। তো এরকম অনেক অবৈমিষ্যকারিতা আছে ইলেকশন কমিশন এবং সরকারের। সেটা যদি সরকার যদি আসলে ভালো ইলেকশন না চায় তাহলে হবে না। আবার অন্যদিকে যদি পলিটিক্যাল পার্টিগুলোও যদি ভালো ইলেকশন না চায় তাও হবে না। জি, নিশ্চয়ই সবাইকেই আসলে ভালো ইলেকশনের জন্য তার চাইতে হবে এবং সেজন্য সহযোগিতা করতে হবে। কিন্তু আপনি যেমন বলছিলেন যে নির্বাচন কমিশন সেভাবে কতটা দায়িত্ব পালন করছেন এই জন্য প্রশ্ন তুলছেন। আমরা কিন্তু দেখেছি যে রাজনৈতিক দল বা বিশেষ করে যাদের এই যে মনোনয়নপত্র জমা দিয়েছেন সেগুলো যাচাই বাছাই করতে গিয়ে অনেকের কিন্তু প্রার্থিতা বাতিল হয়েছে। নিশ্চয়ই সেগুলো তারা যাচাই বাছাই করে আসলে কোনো পক্ষপাতিত্ব হয়তো করেননি, নাকি করেছেন এটা এখন পর্যন্ত নিশ্চিত নয়। কিন্তু আমরা দেখেছি জামাতের যিনি একজন শীর্ষ নেতা, জামাতের সহকারী সেক্রেটারি যে হামিদুর রহমান আজাদ, তিনি যে কক্সবাজারের মনোনয়নপত্র তার বাতিল হলো, আসলে এটাও তো নির্বাচন কমিশন তার দায়িত্বে বা রিটার্নিং কর্মকর্তা তার দায়িত্ব পালনে কতটা স্বচ্ছ বলে আপনি মনে করছেন? না, আমরা এটা নিয়ে একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। যখনই আমরা দেখেছি এটা, তখন আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। তারপরে যেটা জানতে পেরেছি আমাদের ইলেকশন অ্যালায়েন্সের পক্ষ থেকে যে ওনার একটা আইসিটি কোর্ট কন্টেম্পটের একটা মামলা ছিল, সেখানে শাস্তি হয়েছে। ইলেকশন ওনাদের অ্যাডভোকেট যখন বলেছে যে না এটা আইসিটির অধীনে কোনো সাজা না, এটা কন্টেম্পট অফ কোর্ট হয়েছিল তার সাজা। তো কন্টেম্পট অফ কোর্টের সাজা আর আইসিটি আইনের অধীনে যে শাস্তি এটা দুই জিনিস। এটা ওনারা বলার চেষ্টা করেছেন, কিন্তু ওনাদেরকে পর্যাপ্ত সময় নিয়ে শুনানি দেওয়া হয়নি বা তাদেরকে সেভাবে গুরুত্ব দিয়ে শুনানি দেওয়া হয় নাই। ওনারা বারবার চেষ্টা করছেন যে তাহলে আমাদেরকে আরও সময় দেন যাতে আপনাকে ব্যাখ্যা করতে পারি, আইসিটি কোর্টের অ্যাডভোকেটদের নিয়ে এসে এটা কথা বলতে পারি। সেই সময়ে ডিসি সাহেব দিচ্ছে না। তো এটি উনি কি এটা না বুঝে করছেন, না বুঝে করছেন, নাকি পার্শিয়ালিটি করছেন, এটা তো অবশ্যই বিশ্লেষণ করার ব্যাপার বা অবজার্ভ করার ব্যাপার। তবে এই জিনিসগুলো হওয়া উচিত না, যেহেতু আরও 2-3 দিন সময় আছে। যদি এরকম কিছু হয়ে থাকে সেটা শুধুমাত্র হামিদুর রহমান আজাদ সাহেবের ব্যাপারে না, সকলের ব্যাপারেই হওয়া উচিত। যে এরকম যদি কিছু থাকে, তারা যদি আরও কিছু বলতে চায়, তাহলে দে শুড বি অ্যালাউড ইনাফ টাইম। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যুক্ত থাকুন। দর্শক, ভোটের ট্রেন নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর স্বাগত। দর্শক, দেখছেন ভোটের ট্রেন। দর্শক, মনোনয়ন যাচাই বাছাই আলোচনায় আজকে ভোটের ট্রেনের স্টুডিওতে আছেন ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্সের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ শরীফুল আলম। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে আপনার কাছে জানতে চাই যে এই যে সব মিলিয়ে নির্বাচনের সময় কিন্তু প্রায় ঘনিয়ে আসছে, এখন নির্বাচনের এই সব কিছু মিলিয়ে আবার একই সঙ্গে গণভোটও রয়েছে, সব কিছু মিলিয়ে নির্বাচনী পরিবেশটা আপনার কিভাবে দেখছেন? যদি এক কথায় বলি তাহলে আশানুরূপ নয়। কারণ নির্বাচন কমিশনের এবং বিভিন্ন রাজনৈতিক দলের যেভাবে প্রচারণা করার কথা ছিল গণভোট নিয়ে, সেভাবে তো প্রচারণা আমরা দেখছি না। আর যেহেতু গণভোটে এবারে জটিলতা আছে, হানা ভোট যেহেতু একটা প্রশ্নের বিপরীতে কেউ উত্তর দিবে না, 4টা প্রশ্নের সম্মিলিতভাবে তাকে হ্যাঁ না বলতে হবে। এটা একটা অনেকেই জটিলতা অনুভব করছে আগে থেকেই। এখন এটা নিয়ে যদি ব্যাপক প্রচারণা চালানো না হয়, তাহলে হ্যাঁ জয়যুক্ত হবে না জয়যুক্ত হবে, এটা একটা বিরাট প্রশ্ন। তো সেক্ষেত্রে আমরা তো ইলেকশন কমিশন, সরকার এবং
বিভিন্ন রাজনৈতিক দলের যেভাবে প্রচারণায় আসা উচিত সেটা আসছে না। অনুরূপভাবে যে জুলাই সনদ এবং এই সনদটা কীভাবে কার্যকর হবে তার ভিত্তিতে কিভাবে টোটাল যে অ্যাডমিনিস্ট্রেশন সহ সমাজের বিভিন্ন সেক্টর বা সরকারের বিভিন্ন সেক্টর যে নতুন ভঙ্গিতে গড়ে উঠবে সেরকম কোনো উদ্যোগ তো আমরা দেখতে পাচ্ছি না। জি, নিশ্চয়ই দেখতে পাওয়া যাচ্ছে না। আবার অনেক কিছু সংস্কার কিন্তু সরকার করেছেও। পাশাপাশি জুলাই সনদ যদি পাস হয় এবং আগামী সংসদ সদস্যরা যদি পাস করেন তাহলে নিশ্চয়ই সেটি হয়তো নতুন বাংলাদেশ যে আকাঙ্ক্ষার সেটি হয়তো কিছুটা পূরণ হতে পারে। তবে আপনার কাছে জানতে চাই যে এই যে নির্বাচনী পরিবেশ যেটি বলছিলাম, যে নির্বাচনী পরিবেশ যত নির্বাচন ঘনিয়ে আসছে তত কিন্তু দেখা গেছে যে জোট গঠনের প্রক্রিয়ায় ছোট ছোট দলগুলো বড় দলগুলোর সঙ্গে যুক্ত হয়েছে। বিএনপির আসন নিয়ে মোটামুটি শরিকদের সঙ্গে সমঝোতা শেষ। তারা একেবারে নির্বাচনী মাঠে পুরোদমে ভোটের মাঠে তারা আজই হাজির। কিন্তু অপরপক্ষে দেখছি যে জামাত সহ যে 8 দল, পরে আবার এনসিপি এবং এলডিপি যে যুক্ত হলো, প্রায় 10 দলের এই জোট কিন্তু এখন পর্যন্ত আসন সমঝোতায় কিন্তু শেষ করতে পারেনি। এবং সব কিছু মিলে কি মনে হয় যে এই জোট কি শেষ পর্যন্ত থাকতে পারবে একসঙ্গে, নাকি আবার আলাদা হয়ে যাবার ঝুঁকি আছে? প্রশ্ন হচ্ছে যে এখনই এটা শেষ হয়ে যায় নাই, কারণ প্রার্থিতা প্রত্যাহারের আগ পর্যন্ত এই সুযোগ সবার জন্যই অবারিত থাকবে। আপনি যে দুইটি জোটের কথা বললেন তারাও যে একদম সব শেষ করেছে তা না। বিএনপি জোটে অনেকেই জোটের বিপক্ষে যায় বা বিএনপির বিপক্ষে যায় প্রার্থিতা দাখিল করেছেন, এবং জামাত জোটে অনেক রকম আমরা কথা শুনছি। তবে এটা মনে হয় শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা চলে, সবসময় চলে, এটা কোনো নতুন কিছু না, বাংলাদেশের নতুন কিছু নয়। কিন্তু অভ্যুত্থানের যে তরুণদের যে নেতৃত্ব দেয়া দল এনসিপি, তারা যখন জামাতের সঙ্গে যোগ দিল তখন কিন্তু একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে, আসলে এটাতে লাভবান কে হলো? এটা লাভবান তো এক অর্থে ওই জোটেরই হওয়ার কথা। যদি তারা সঠিকভাবে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে তো অবশ্যই হওয়ার কথা। তারপরেও তো চূড়ান্ত বিচারে জনগণ এটাকে কিভাবে মূল্যায়ন করছে। তবে যারা অনেকে এটা নিয়ে ভাবনা চিন্তা করেন বা গবেষণা করছেন, মাঠ পর্যবেক্ষণ করছেন, তাতে তো মনে হয় যে এটা জামাতের পক্ষে বা এনসিপির উভয়ের পক্ষে যাবে। নাকি আবার একই সঙ্গে এই জোট, জামাত যেহেতু ধর্মভিত্তিক রাজনীতি করে, আবার এনসিপি মধ্যমপন্থা রাজনীতি করতে চেয়েছে তাদের আদর্শ, তাহলে তারা জামাতের সঙ্গে গেল, এখানে এনসিপির কি ক্ষতি হলো কিনা? এইটা মনে হয় আমরা ইলেকশন অ্যালায়েন্সের পক্ষ থেকে, ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্সের পক্ষ থেকে ওই বিশ্লেষণে না যাই, কারণ আমরা যেহেতু একটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম থেকে সবাই মনিটর করব, মানে এমন কিছু আমাদের পক্ষ থেকে বলা উচিত হবে না যেটা পলিটিক্যালি কাউকে বেশি মাইলেজ দেয়। সুতরাং আমরা মনে করি যে এটা তো তাদের নিজস্ব ব্যাপার এবং এটা তো সবসময় চলতে থাকবে। এবং এই যে আদর্শের যে দ্বন্দ্ব বা বাইনারি, যে মধ্যপন্থী দল অথবা সেকুলার দল অথবা ডানপন্থী দল, উগ্র ডানপন্থী দল, নানা ধরনের রাজনৈতিক স্ট্রিম চলবে বাংলাদেশে। তবে নিঃসন্দেহে এনসিপি এবং জামাত সহ যারা জোটবদ্ধ হয়েছে তারা নিঃসন্দেহে এই সমস্ত কিছু ভাবনা চিন্তা করেই এটা করেছে। আবার অপরদিকে বিএনপি সহ যে জোট, তারাও দেখবে যে কারা জয়ী হয়। এটাই তো সবচেয়ে মজার বিষয়, যে কারা কাকে হারিয়ে সামনে যাবে, তবে যেন এটা সুস্থ প্রতিযোগিতা হয়। আমরা এটাই চাইব এবং ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্সের পক্ষ থেকে আমরা সরকারকে সাধুবাদ দেই এবং ইলেকশন কমিশনকে সাধুবাদ জানাই এই জন্য যে তারা যেন একটা ফিল্ড ক্রিয়েট করে দেয় যাতে সবাই সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে তাদের জনপ্রিয়তা যাচাই করে সরকার গঠন করতে পারে। নিশ্চয়ই, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, ভোটের ট্রেন নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। দর্শক, বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। এবার যেতে চাই প্রান্তিক অঞ্চলে, জানতে চাই মনোনয়ন যাচাই বাছাই নিয়ে কি ভাবছেন তারা। টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, আপনার আশপাশে অনেক মানুষ দেখতে পাচ্ছি এবং তারা আসলে কি ভাবছেন, কি বলছেন এই মনোনয়ন যাচাই বাছাই নিয়ে? তারা প্রার্থীদের কাছ থেকে কি প্রত্যাশা করেন, প্রার্থীরা কি বলছে, আপনার মাধ্যমে জানতে চাই। আজ থেকে টাঙ্গাইলের 8টি আসন অর্থাৎ 12টি উপজেলা নিয়ে 8টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়েছে। আজকে টাঙ্গাইলের 4টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে। আগামীকাল বাকি আরও 4টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। আজকে 4টি আসনের 26টি মনোনয়নের মধ্যে 9টি মনোনয়নপত্র নানা কারণে
জেলা প্রশাসন এবং রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন তিনি বাতিল ঘোষণা করেছেন। আমার বাম পাশে রয়েছেন সাধারণ ভোটার এবং ডান পাশে রয়েছেন এই আসনের এনসিপির মনোনীত প্রার্থী সাইফুল্লাহ হায়দার। আমরা প্রথমে জানবো সাধারণ ভোটারদের কাছ থেকে তারা আগামী নির্বাচন কেমন আশা করছে, কেমন প্রত্যাশা করছে। আমি জানবো আপনার কাছ থেকে যে ইতিপূর্বের নির্বাচনগুলো আপনারা কেমন দেখেছেন এবং আগামী নির্বাচন নিয়ে কেমন প্রত্যাশা, কেমন প্রার্থীকে বিজয়ী করবেন আপনারা যদি বলেন। ইতিপূর্বে বেসিক্যালি আমরা কোনো নির্বাচন দেখি নাই, মানে এটা আসলে নির্বাচন বলে না। যেমন আমি ভোট দিতে গেছি, যাওয়ার সময় দেখি যে আমার ভোট আরেকজন দিয়ে দিয়েছে। সো এটাকে আসলে নির্বাচন বলে না। ইতিপূর্বে যে নির্বাচন হয়েছে সেটা হয়েছে একতরফা, এটা আসলে নির্বাচন বলে আমি মানি না। মানে আমার জন্মের পর আমি কখনো ভোট দিতে পারি না, আমি এটাই চিন্তা ভাবনা করি আর কি সব সময়। সো আগামীতে যাকে নির্বাচন করব বা নির্বাচিত করব, এমন একজন প্রার্থীকে নির্বাচিত করতে যাচ্ছি যে হচ্ছে যে আমাদের ঘাটাইলকে নিয়ে চিন্তা ভাবনা করবে, আমাদের ঘাটাইলের মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করবে, আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করবে, যাকে আমরা সব সময় আমাদের পাশে পাবো। তো এরকম একজন প্রার্থী আমরা চিন্তা ভাবনা করতেছি। কারণ ইতিপূর্বে যে দলগুলো ছিল একই মুখ আমরা বারবার দেখেছি, একই লোক আমরা বারবার দেখেছি, কিন্তু আসলে আমাদের ওরকম কোনো উন্নয়ন বা ওরকম কোনো কিছু আমরা দেখতে পাইনি। সো আমি মনে করি যে আমাদের কিছু ডিফারেন্ট চিন্তা করা উচিত, নতুনদেরকে সুযোগ দেওয়া উচিত, যারা আসলে জুলাইয়ে অনেক বড় অবদান রেখেছে এবং ফ্যাসিস্টকে বিদায় করেছে। সো আমরা চাই যে ভালো কিছু করুক। ধন্যবাদ। আমরা আরেকজন সাধারণ ভোটার যারা রয়েছেন আমরা জানবো যে তিনি কেমন প্রার্থী বা কেমন নির্বাচন আশা করছেন যদি একটু। জি, ইতিপূর্বে অনেক নির্বাচন আমরা দেখেছি, বিগত 15 বছরে আমরা যে নির্বাচনগুলো দেখেছি এগুলো আসলে নির্বাচন বলা যায় না, কারণ এগুলো একতরফা নির্বাচন হয়েছে এবং একজনের ভোট আরেকজন দিয়ে দিয়েছে এবং যারা মারা গেছে তাদেরও ভোট হয়ে গেছে, এরকম আমরা দেখতে পেয়েছি। তো এখন আমরা এমন একটা নির্বাচন চাই, সুষ্ঠু একটা নির্বাচন হবে এবং যারা জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে এবং আমাদের যে ঘাটাইল আমরা যাদেরকে পাশে পাবো এবং সবসময় সৎ নিষ্ঠার সাথে কাজ করবে এবং জুলাইয়ের স্পিরিট নিয়ে যারা সবসময় চিন্তা চেতনা করে এরকম যারা থাকবে তাদেরকে আমরা নির্বাচনে প্রার্থী হিসেবে দেখতে যাচ্ছি এবং তাদেরকেই আমরা নির্বাচনে ইনশাল্লাহ করবো, এতটুকু আমাদের চিন্তা ভাবনা। ধন্যবাদ আপনাকে। আমরা দেখেছি যে সাধারণ ভোটার যারা রয়েছেন তারা বলছেন যে নির্বাচনের আগে প্রার্থীরা নানা ধরনের প্রতিশ্রুতি দিলেও সেটাই বাস্তবায়ন হয় না। আমার ডান পাশে যিনি এই জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী রয়েছেন, আমরা জানবো তার কাছ থেকে আসন্ন নির্বাচন নিয়ে ভোটের পরিবেশ কেমন দেখছেন আর আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী বলে মনে করেন। ধন্যবাদ। আজকে আমাদের রিটার্নিং কর্মকর্তা আমাদের এনসিপির যে আমি নমিনেশন জমা দিয়েছিলাম সেটা বৈধতা মানে বৈধ নমিনেশন হিসাবে গণ্য করেছে এবং সেই সাথে আমাদের ভোটের যুদ্ধ শুরু হয়েছে। আমি আশা করি যে এইবার যে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত আমাদের ঘাটাইলের যে নির্বাচন পরিবেশ সেটাকে বলা যায় অনেকটা সৌহার্দ্যপূর্ণ, কিন্তু আমরা ভবিষ্যতে যে সময়ের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় বিভিন্ন জনকে মামলা দেওয়া হচ্ছে। এই মামলার হয়রানিটাকে বন্ধ করা উচিত। বিভিন্ন জনকে বিভিন্ন অঞ্চলে অনেকভাবে মামলা দিয়ে তাদের পক্ষে কাজ করার জন্য আমরা খোঁজখবর পাচ্ছি। এই জিনিসটা খেয়াল রাখা উচিত প্রশাসনের এবং নির্বাচনকালীন সময়ে যেহেতু তফসিল হয়ে গেছে কোনোভাবে যেন কোনো মিথ্যা মামলায় কাউকে হয়রানি না করা হয়, সবার জন্য যেন লেভেল প্লেইং ফিল্ডটা থাকে, এটাই আমার প্রত্যাশা। এবং সেই সাথে আপনারা ইতিমধ্যে জানেন আমরা যেহেতু একটি জোটে গিয়েছি, জোট মনোনীত প্রার্থী হিসাবে আমি এখানে মানে হচ্ছে নমিনেশন ফর্ম জমা দিয়েছি। আমার দল জোট মনোনীত প্রার্থী হিসাবে আমাকে এখানে নমিনেশন দিয়েছে, প্রত্যয়ন দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে চাই যে এখানে যেহেতু বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী রয়েছে এবং সে এবং অন্যান্য বিবেচনায় এবং আমার জুলাইয়ের যে আন্দোলনের স্পিরিট এবং নতুন যে ভোটারদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে আমি পুরোপুরি ধারণ করি এবং জুলাইয়ের অভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকেই আমাদের এনসিপির জন্ম হয়েছে। আমরা ন্যায় বিচারের পক্ষে কথা বলি, জুলাইয়ের সনদের পক্ষে কথা বলি, হাবুটের পক্ষে কথা বলি। এর মূলত কারণ হচ্ছে মানুষ পরিবর্তন চায়, পরিবর্তনের পথের অগ্রনায়ক হইতে চায়, পরিবর্তনের সুযোগ মানুষ নিতে চায়, নাগরিক অধিকারকে তারা সুপ্রতিষ্ঠিত করতে চায়। সেই বিবেচনায় আমি মনে করি যে মানুষ যেহেতু পরিবর্তনের পথে তাদের অগ্রযাত্রা শুরু করেছে, আমি বিজয়ের ব্যাপারে অনেক ক্ষেত্রে আশাবাদী। আপনি যদি বিজয়ী হন মানে পরিবর্তন কোন বিষয়টাকে মানে কোন দিকটাকে আপনি বেশি গুরুত্ব দিতে চাচ্ছেন, শিক্ষা, চিকিৎসা?
আমি শিক্ষা চিকিৎসার সাথে সাথে আমি যদি মনে করি বাংলাদেশের পরিবর্তনের সবচেয়ে বড় নিয়ামক হচ্ছে আমাদেরকে দুর্নীতিকে আমাদের প্রতিরোধ করতে হবে, দুর্নীতি প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। আমরা কিন্তু জুলাই সনদে সেই বিষয়গুলোকেই সামনে এনেছি এবং অনেক দিন যাবত এই বিষয়গুলো নিয়ে আমরা লড়াই করতেছি, আপনি ইতিমধ্যেই জানেন। এবং দুর্নীতি যদি প্রতিরোধ করা যায় তাহলেই আমরা শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে, আমরা কিন্তু স্বাস্থ্য কার্ডের কথা বলেছি, আমরা শিক্ষাক্ষেত্রে কর্মমুখী শিক্ষার কথা, ব্যবস্থার কথা বলেছি, আমরা হচ্ছে আমাদের দেশকে সমমর্যাদায়, অন্যান্য ক্ষেত্রে সমমর্যাদার ক্ষেত্রে আমাদের 24 দফা আপনি পড়েছেন ইতিমধ্যে, আপনি জানেন যে আমরা হচ্ছে শুধু অন্যান্য ক্ষেত্রে না, সামরিক ক্ষেত্রেও আমাদের যেন অগ্রযাত্রা থাকে। আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছি, আমরা ব্যবসায়িক ক্ষেত্রে থেকে শুরু করে অর্থনৈতিক ক্ষেত্রে যে আমরা পুনর্গঠনের কথা বলেছি, আমাদের যে কৃষি নির্ভর অর্থনীতি, সেই আমাদের কিন্তু এই ঘাটাইলটা কিন্তু অনেকটা বেশি, সব থেকে বেশি মানুষ এখানে কৃষি নির্ভর। আমাদের একটা অংশ পাহাড়ের, সেখানে পাহাড়ের মাটি কাটা হচ্ছে, সেটাকে প্রতিরোধ করার কথা বলছি, জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রাখার কথা বলেছি। এই জিনিসগুলোকে আমরা প্রাধান্য দেব এবং সর্বোপরি সব থেকে বেশি ঘাটাইলের শিক্ষা, পরিবেশ, কৃষি নির্ভর অর্থনীতিকে জাগরণের ব্যবস্থা এবং সেই সাথে এই অঞ্চলের স্বাস্থ্যক্ষেত্রে যে আরও বেশি উন্নতি করা, আমাদের যে মাত্র যে 25 সদস্য বিশিষ্ট যে হাসপাতাল রয়েছে সেটাকে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল উন্নতিকরণ এবং সেই সাথে আমাদের শিক্ষাক্ষেত্রে, কর্মমুখী শিক্ষার ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমার ভূমিকা থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। শুনছিলেন যে এনসিপির প্রার্থী যিনি রয়েছেন তিনি বলছেন যে এই ঘাটাইলে যে বনাঞ্চল আছে এবং দুর্নীতি প্রতিরোধে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার তিনি সেটি নেওয়ার আশ্বাস দিচ্ছেন। আর এছাড়াও একটি বিষয় জানিয়ে রেখে যে টাঙ্গাইলের অন্য 7টি আসনে এনসিপির প্রার্থী যারা রয়েছেন তারা জোটের কারণে মনোনয়নপত্র জমা দেয়নি। আর এছাড়াও বিএনপি সহ অন্যান্য দলের প্রার্থীরাও কিন্তু তারা এই আসনগুলো থেকে নির্বাচনে অংশ নিয়েছেন। আরেকটি বিষয়ে জানিয়ে রেখে যে টাঙ্গাইল 2, ভুয়াপুর, গোপালপুর আসন ছাড়া অন্য যে 7টি আসন রয়েছে সেই সব আসনে আমরা দেখেছি যে বিএনপির দলের মনোনয়ন না পেয়ে তারা কিন্তু বিদ্রোহী প্রার্থী হয়েছে। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইলের ভোটের সর্বশেষ তথ্য। কাউসার আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলাম মনোনয়ন যাচাই বাছাই নিয়ে আলোচনা। কাল দেখা হবে আরও এক পর্বে। এখন পর্যন্ত বিদায় নিচ্ছি এখানেই। দর্শক, ধন্যবাদ।